এবার নির্বাচনের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা যতই বাধা দেবার চেষ্টা করুক, নির্বাচন বানচালের চেষ্টা করুক, সবকিছু মোকাবেলা করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। তিনি আরও বলেন, নির্বাচনের বিকল্প কিছু নেই। কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটি হবে দেশ ও জাতির জন্য গভীর বিপজ্জনক। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রতি অবিচল, নির্বাচন কমিশনও সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। তারপরও কেন অবসান হচ্ছে না নির্বাচন কেন্দ্রিক সন্দেহ কিংবা সংশয়ের? সেদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে, আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মাঝে সংকট ততই তীব্র আকার ধারণ করছে। এই বাস্তবতায় গণতন্ত্র, নির্বাচন ও বাংলাদেশের ভবিষ্যৎ কি, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ব্যারিস্টার রুবিন ফারহানা, সাবেক সংসদ সদস্য ও হুইপ বিএনপি। সেই সঙ্গে আরও আছেন রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা বাসদ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ব্যারিস্টার রুবিন ফারহানা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা যেমনটি জানি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 300 সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। 37টি আসনে পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 রয়েছে, যেটি নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে নানামুখী নাটকীয়তা, সংঘর্ষ, মারামারি সবকিছুই দেখলাম। মারামারি হলো, বিজয়ও হলো, বিষয়টি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি আইনগতভাবে যে দিকগুলোকে বিবেচনায় রেখে সাধারণত সীমানা পরিবর্তন করা হয়, তার প্রথমটি হচ্ছে জনসংখ্যা। দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের জনসংখ্যা 6 লাখের ওপরে, আর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের জনসংখ্যা 4 লাখের একটু বেশি। সো সেখান থেকে যদি আপনি জনসংখ্যার ভারসাম্য আনতে চান, একটাতে বাড়াতে হবে, একটাতে কমাতে হবে। সো যেই দুটো ইউনিয়ন আমার সঙ্গে এখন যুক্ত হলো, ব্রাহ্মণবাড়িয়া 3 থেকে ব্রাহ্মণবাড়িয়া 2-তে যুক্ত হলো, সেই ভোটারগুলো এবং সেই মানুষগুলো তো এখন ব্রাহ্মণবাড়িয়া 2-এর ভোটার। সো জনসংখ্যার দিক থেকে একটা ব্যালেন্স তৈরি হলো। এবং ভুদুন্তি আর চান্দুরা, এই দুটো ইউনিয়ন এখন ব্রাহ্মণবাড়িয়া 2-এর সঙ্গে যুক্ত হয়েছে। ভুদুন্তি ইউনিয়ন বা চান্দুরা থেকে যদি আপনি সরাইলে আসেন, আপনার সময় লাগবে 15 থেকে 20 মিনিট, কারণ এই দুটোই ঢাকা সিলেট মহাসড়কের উপরে। আর যদি আপনি বিজয়নগরে যান এই দুটো ইউনিয়ন থেকে, আপনার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে এবং আপনাকে সরাইল হয়ে তারপরে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3-এ ঢুকতে হবে। সো এই সকল কিছুর বিবেচনায় ইলেকশন কমিশন প্রাথমিক যে খসড়া তালিকা দিয়েছিল, সেখানেও তারা এই দুটো ইউনিয়নকেই ব্রাহ্মণবাড়িয়া 2-এর সঙ্গে দেয় এবং চূড়ান্ত তালিকাতেও এই দুটো ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া 2-এর সঙ্গে যুক্ত হলো। সো হ্যাঁ, এই দুটো ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি সম্ভাব্য ক্যান্ডিডেট, তিনি নির্বাচন কমিশনে নানান রকম কাণ্ড কারখানা করার চেষ্টা করেছেন, নানানভাবে তিনি আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করেছেন, আমার লোকজনকে হেনস্থা করার চেষ্টা করেছেন। বাট আলহামদুলিল্লাহ, অ্যাজ পার ল যেটা হয়েছে। একটু জানতে চাই, আপনিও সংবাদ সম্মেলনে সেদিন বলছিলেন যে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থাৎ বিএনপি প্রার্থীর সাথে, তার লোকজনের সাথে আপনার সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানে এনসিপি কিভাবে জড়ালো? হ্যাঁ, এটা ভেরি ইন্টারেস্টিং। প্রথমত, এনসিপির নিবন্ধন নাই, সুতরাং ব্রাহ্মণবাড়িয়া 2-তে কে গেল আর ব্রাহ্মণবাড়িয়া 3-এ কোন ইউনিয়ন যুক্ত হলো, তাতে এনসিপির কিছু যায় আসার কথা না। 1, 2 হলো এনসিপির যেই বক্তব্য 2-3জন বক্তা কিন্তু অলরেডি এর আগে বক্তব্য রেখেছেন, পরে আমি বুঝলাম তারা এনসিপির। তারা একজনও তাদের পরিচয় ক্লিয়ার করে নাই, তারা একজনও বলে নাই তারা এনসিপি থেকে এসছে। 3 হলো যেটা আমি পরবর্তীতে গিয়ে বুঝতে পারলাম, যখন আমি তাদের 14-15 জন বক্তব্য দিয়েই যাচ্ছে এবং কমিশন বুঝতেও পারছে না কারা কথা বলছে, কোন পক্ষে কথা বলছে। বারবার ইলেকশন কমিশনের সচিব জিজ্ঞেস করছেন যে আপনারা আসলে কোন পক্ষে, আপনারা কি ইউনিয়নগুলো 3-এর রাখার পক্ষে না 2-এ আনার পক্ষে? তারা সেটাও খুব স্পষ্ট করে বলছে না। তখন একটা পর্যায়ে গিয়ে আমি যখন কথা বলার চেষ্টা করি, তখন আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করা হয় এবং তার জবাব আমি শক্তভাবেই দেই ওখানে। সো এখানে যেটা হয়েছে, এখানে শুধুমাত্র এনসিপির নেতা কর্মী তো ছিল না, এনসিপির ছিল হয়তো 2-3 জন। ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি সম্ভাব্য প্রার্থী, তার লোকজন সেখানে হামলা করে আমার লোকজনের উপরে এবং আমার লোকজনও পাল্টা জবাব দিয়েছে। সো আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে আপনি গুন্ডা পান্ডা নিয়ে এসেছেন, আসলেই কি? না, আমি তাদের বিরুদ্ধে বলেছি, আপনিও বলেছেন, তারাও বলেছে, পাল্টাপাল্টি বলেছে। আমি বলেছি, তারা তাদেরকে কথা বলেছে, তাদের যে ক্যান্ডিডেট সে তো মিডিয়ার সামনে কথাই বলেনি। উনি তো একজন ব্যবসায়ী, উনি তো পলিটিশিয়ান না সেই অর্থে, হি ইজ আ বিজনেসম্যান। তো আমি কথা বলেছি মিডিয়াতে এবং আমি বলেছি গুন্ডা যদি আনা কেউ চেষ্টা করে, কেউ যদি মনে করে সে ওইভাবে সে
রায় পরিবর্তন করবে, ভয় দেখাবে, ইসিকে ভয় দেখাবে বা অন্য কোনো প্রতিষ্ঠানকে ভয় দেখাবে, মানে যে করেই হোক তারা ম্যানিপুলেট করার চেষ্টা করবে, আমি তার জবাব দেব। এবং আমি এখনো বলছি, আমি একবার আমার এই স্ট্যান্ড থেকে সরে আসি নাই। আমাকে আপনি যদি মানে রাজনীতির যেই চিরাচরিত ভাষা সেটার বাইরে গিয়ে আপনি আমাকে আক্রমণ করেন, আপনাকে পাল্টা আক্রমণের শিকার হতে হবে ফর শিওর। কিন্তু আমরা ঘটনাটা দেখলাম যে ভিন্ন দিকে মোড় নিয়েছিল, সেটি আপনার প্রতিদ্বন্দ্বী থেকে ছাপিয়ে ঘটনাটা বা সংঘর্ষটা আমরা দেখলাম শিফট হলো এনসিপি আর বিএনপির মধ্যে। অভিযোগ পাল্টা অভিযোগ এবং স্লাট শেমিং এর মতো আমরা মানে নিকৃষ্ট ঘটনাও দেখেছি, সাইবার বুলিং এর মতো ঘটনা দেখেছি। সেখানে আপনাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক পর্যন্ত বলা হলো, আপনিও মেজাজ হারিয়ে ফকিন্নির বাচ্চা পর্যন্ত বললেন। সবকিছুর অবসান হলো, আমরা দেখলাম যে হাসনাতকে আপনি উপহার পাঠিয়েছেন। সংকটের বরফ গলেছে কি, বা এর মধ্য দিয়ে আপনি কি বার্তা দিতে চেয়েছেন? আমি একটা বার্তা খুব পরিষ্কারভাবে কিছুদিন আগে একটা টেলিভিশনে দিয়েছি। যেই পলিটিক্যাল কালচারে আমি বড় হয়েছি, যেই পলিটিক্যাল কালচারের গল্প শুনে আমি বেড়ে উঠেছি, এবং আমার রাজনীতির হাতে খড়ি যেই পরিবার থেকে, সেই পরিবারের কিছু স্মৃতিচারণ আমি করেছি। ফর এক্সাম্পল, স্বাধীনতা উত্তর যখন শাহ আজিজকে মানে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসেবে কারাগারে যেতে হয়, যুদ্ধাপরাধী হিসেবে কারাগারে যেতে হয়, শাহ আজিজের পরিবারের দেখাশোনা কিন্তু সেই সময় তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি করতেন। এবং মৌলানা ভাসানী যখন ন্যাব গঠন করেন, তার কাছেও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা আসতেন এবং হুজুর আমরা এখন কি করব বলে পরামর্শ নিতেন। এই সংস্কৃতি ছিল। সো হাসনাত আমাকে যখন ফোন করে বলল, আপা আমি আপনার এলাকায় যাচ্ছি, তখন আমি বললাম যে আমার নেতা কর্মীদের আমি বলে দিচ্ছি, তারা যাবে এবং তোমাকে স্বাগতমই জানাবে। এবং তারা গেল। আর যখন হাসনাত জিজ্ঞেস করলো, আপা আপনার এলাকা থেকে আমি কি কি নিতে পারি, মানে ব্রাহ্মণবাড়িয়ার স্পেশালিটি কি, তখন আমি ছানামুখী পাঠিয়েছি, যেটা আমার ব্রাহ্মণবাড়িয়ার জিআই প্রোডাক্ট, স্পেশালিটি ছানামুখী মিষ্টি, সো ওটা পাঠিয়ে দিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রবিন ফারহানা। পরবর্তী অংশে ফিরছি আবারও রাজিকুজ্জামান রতন। যেমনটি শুরুতেই বলছিলাম যে প্রধান উপদেষ্টা এবার নির্বাচনের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন। নির্বাচন কমিশন আমরা দেখছি নির্বাচন কেন্দ্রিক সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। তারপরও রাজনৈতিক অন্দরে যদি আমরা একটু কান পাতি, আমরা দেখতে পাই যে এখনো নির্বাচন নিয়ে সংশয় দ্বিধা কোনোভাবেই কাটছে না। এর কারণ কি? ধন্যবাদ। নির্বাচন তো কোনো এক পক্ষের ব্যাপার না, নির্বাচনে অনেকগুলো স্টেক হোল্ডার থাকে। তার মধ্যে যেমন নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন, নির্বাচনে অংশগ্রহণ করবে রাজনৈতিক দলগুলো, নির্বাচনে ভোট দেবেন সাধারণ জনগণ, এবং নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সেক্ষেত্রে সংবিধানসম্মত যে দায়িত্ব, নির্বাচন কমিশনের যে অধিকার আছে সে অধিকার অনুযায়ী সেই নির্বাচন চলাকালীন সময়ে সমস্ত বিষয়ে দেখভাল করবেন রাষ্ট্র, সরকার। আমরা আমাদের এখানে দেখেছি সবগুলো স্টেক হোল্ডার প্যারালাইজড হয়ে যায়, অকার্যকর হয়ে যায় যদি সরকার ভূমিকা পালন না করে। এই জন্য আমরা বারবার বলেছি যে সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে একটা নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না। গত 3টা নির্বাচন তার একটা প্রমাণ। তার আগেও আমরা তো 13তম নির্বাচনের অপেক্ষায় আছি। এর আগে 12টা নির্বাচন যে হয়েছিল, এবং প্রথম নির্বাচন বাংলাদেশের যেটা হয়েছিল 1973 সালে, সেখান থেকে যে শুরু হলো, আমরা কিন্তু ওই চক্র থেকে বেরোতে পারি নাই। নির্বাচন কেন্দ্রিক যে সংকট, হ্যাঁ, মানে রাষ্ট্র ক্ষমতায় থেকে নির্বাচনকে নিজের মতো করে করিয়ে নেওয়ার যে চর্চাটা, সেখান থেকে আমরা বেরোতে পারি নাই। যে 4টা নির্বাচনকে আমরা আপাত গ্রহণযোগ্য নির্বাচন বলি, 4টাই ছিল কিন্তু দলীয় সরকারের বাইরে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আমরা সে কারণে মনে করি যে আজকে যখন অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে যদি নির্বাচন না হয় দেশ আরেকটা সংকটের মধ্যে পড়বে, তা তো বটেই। একটা সরকার অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতায় এসছে, অভ্যুত্থান আগের যে স্বৈরাচারী সরকার তাকে উৎখাত করে অভ্যুত্থান হয়েছে, তার মানে অভ্যুত্থান কোনো আইন মেনে হয়নি। তাহলে অভ্যুত্থান যে আইন মেনে হয়নি এটাকে আইনসঙ্গত করতে হবে, তো সেটা কে করবে? কেউ কি বর্তমানে নির্বাচনের বিকল্প নিয়ে ভাবছে? প্রধান উপদেষ্টা যে বিষয়টির দিকে ইঙ্গিত করলেন, ভাবছে নির্বাচনের বিকল্প অনেকে বলতে চেষ্টা করছেন, নির্বাচনকে ডিলে করানোর কথা অনেকে বলছেন, অথবা অন্তর্বর্তীকালীন সরকার আজীবন থাকুক এইরকম কিছু স্লোগানও তোলার চেষ্টা করা হয়েছিল, যদিও সেটা হালে পানি পায় নাই।
কেউ কেউ আবার বলছেন অন্তত 5 বছর তাকে থাকতেই হবে, এইরকম কথাও তারা বলেছেন। এখান থেকে মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে আসলে নির্বাচনের জায়গাটা আছে কি, নাকি তারা একটা দীর্ঘমেয়াদী থাকবার পরিকল্পনা নিয়ে এসছেন। গত একটা বছরে দেশ যেভাবে চলেছে তাতে মানুষের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা, সেগুলো কিন্তু ধাক্কা খেয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ধাক্কা খেয়ে ধূলিসাৎ হয়ে গেছে। মানুষ তো শুধু চেহারা পরিবর্তন চায়নি, একটা অগণতান্ত্রিক শাসকের চেহারা পরিবর্তন করতে তো চায়নি, তারা চেয়েছিল অগণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলে আসা। গত এক বছরে দেখুন, ইভেন গত 2 দিন আগের ঘটনাটা দেখুন, উত্তরা ইপিজেড, নীলফামারী, আমাদের উত্তরবঙ্গের একমাত্র ইপিজেড, সেখানকার মানুষের অনেক আশা ভরসা। ওখানে 1200 একর জায়গা নিয়ে যে ইপিজেডটা, সেখানে 190টা প্লট ছিল, 154টা প্লট সেখানে হয়েছে, সেখানে কলকারখানা হয়েছে। শুধু একটা জিনিস খেয়াল করে দেখুন, সেখানে চীনা কোম্পানি প্রথমে এসেছিল, এরপরে হংকংয়ের কোম্পানি এসছে। উইক বানায় যে কোম্পানি এভারগ্রিন, সেই কোম্পানি হঠাৎ করে শ্রমিকদেরকে ছাঁটাই করে দিল। সেই ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের আইনসঙ্গতভাবে তাদের ছাঁটাইয়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করেছে, তার উপর কিন্তু গুলি চালানো হলো। আচ্ছা, খেয়াল করে দেখুন, আমরা বলেছিলাম যে বাংলাদেশের একটা শ্রম আইন আছে, এই শ্রম আইনটা গোটা বাংলাদেশের জন্যই প্রযোজ্য হবে, কিন্তু ইপিজেডগুলোকে যে শ্রম আইনের বাইরে রাখা হয়েছিল, এইটা এই অন্তর্বর্তীকালীন সরকার 1 বছরে সেখান থেকে কি কোনো গণতান্ত্রিক শ্রম আইন করার ক্ষেত্রে খুব ভালো কোনো ভূমিকা পালন করেছে? করেনি। কিংবা শ্রমিককে জীবন দিতে হলো কেন? যদি যৌথ বাহিনী শ্রমিক অসন্তোষ দমন করবার জন্য গুলি চালাতে পারে, তো যৌথ বাহিনী কি এটা পারে না শ্রমিকদের বেতনটা ঠিক মতো যেন দেয়, শ্রমিকদের অন্যায়ভাবে ছাঁটাই যেন না করে, শ্রমিকদেরকে হয়রানি যেন না করে, সে ব্যাপারে উদ্যোগ নিতে? ফলে আমাদের কিন্তু একটু খেয়াল করার মতো, ঠিক একই ঘটনাগুলো আগের সরকারের আমলেও হয়েছে। কৃষকদের ক্ষেত্রে যদি দেখি, একই ধরনের ঘটনা আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের খুব বেশি পার্থক্য দেখা যাচ্ছে না। আমরা আলোচনা করছি সমাজের উপরের স্তরে, অর্থনীতিটা শোষণমূলকই আছে, অর্থনীতিটা লুণ্ঠনমূলকই আছে, উপরের স্তরে নির্বাচনটা কেমন করে হবে সেই আলোচনাটা হচ্ছে, এবং সেটাও কত দীর্ঘসূত্রিতার মধ্যে আমরা পড়ে গেলাম। আমাদের ঐক্যমত্য কমিশন একটা করা হলো, ঐক্যমত্য কমিশনে এমন এমন প্রশ্ন তৈরি করা হলো যাতে করে ঐক্যমত্য হতে একটু সময় লাগে, এবং তার ফলটা গোটা দেশ এখন ভোগ করছে। খুব দ্রুত গতিতে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করব, এই জন্যই তো সমস্ত এক্সপার্টদেরকে নিয়েই একটা কমিশন কি ব্যর্থ হলো? ব্যর্থ হয়নি, কিন্তু কমিশন সাফল্য অর্জন করেছে এটাও বলতে পারছে না। কারণ এক কথায় তো আর ব্যর্থ বলে দেওয়া যাবে না, অনেকগুলো প্রশ্নে ঐক্যমত হয়েছে, কিন্তু যতটা সফল হওয়ার কথা ছিল ততটা হতে পারলো না। কেন? শুরুতেই কিছু সন্দেহের জায়গা তৈরি হয়েছিল। সেই কারণে আমরা এই কারণেই একটু বলতে চাই যে সন্দেহ একবার তৈরি হলে সন্দেহ দূর করাটা কঠিন হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে যেহেতু একবার সন্দেহ তৈরি হয়েছে, এই সরকার বোধহয় নির্বাচন দিতে চায় না, এই জন্য তিনি প্রাণপণে বারবার বলছেন নির্বাচন হতেই হবে, ফেব্রুয়ারিতেই হতে হবে, নির্বাচন না হলে দেশের পরিণতি আরও জটিল হয়ে যাবে, পরিস্থিতি খারাপ হয়ে যাবে। মানুষ ততটা ঠিক ভরসা করতে পারে না, কারণ মানুষ মনে করে নির্বাচনের জন্য যে প্রস্তুতিটা আপনি নিচ্ছেন বলে বলছেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন, এই দুটোর মধ্যে কিন্তু ঠিক মনে হয় একটা দ্বন্দ্ব চলছে। তাহলে আপনি মুখে বলছেন নির্বাচন করবেন, আর পদক্ষেপগুলো যেগুলো নিচ্ছে এবং আপনার স্নেহধন্য লোকেরা যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে, তাতে করে কখনো কখনো সংশয় বেড়ে যেতে পারে। এই জন্য আপনার মুখ থেকেও এই কথাটা আসছে যে নির্বাচন সরকার তো বললেন, আপনারা কি ভরসা করেন? এই ভরসা করার জন্যই তো আমরা অভ্যুত্থান করেছিলাম। আমরা তো এটুকু বলেছিলাম, সরকারের মনের কথা এবং মুখের কথার মধ্যে ফারাক থাকবে না, সরকারের ঘোষণা এবং তার বাস্তবায়নের মধ্যে ফারাক থাকবে না। মানুষ বলবে হ্যাঁ, একটা সরকার ভুলও করতে পারে, কিন্তু সে প্রতারণা করবে না। একটা সরকার কখনো কখনো ব্যর্থ হতে পারে, কিন্তু সে জনগণকে কখনো কখনো বিভ্রান্ত করবে না। একটা মানুষ মনে করবে যে হ্যাঁ, সরকার যদি বলে এইটা আমরা করতে পেরেছি, মানুষ বলবে হ্যাঁ, সরকার এটা চেষ্টা করেছে এটা করতে। এইটুকু বলে শেষ করি। স্বদেশী আন্দোলনের সময় কিন্তু একটা খুব বিখ্যাত গান ছিল, সে গানটা কি এরকম যে মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, এর বেশি আর সাধ্য নাই। ফলে তখন বলেছে একটা রাষ্ট্র কিন্তু যখন পরিচালনা করে, জনগণ সরকারের কাছে একটু পেতে চায়। সরকার যদি বলে যে দেখো আমাদের বাজেটেই শিক্ষার ক্ষেত্রে আমরা এর চেয়ে বেশি পারলাম না, আমরা চিকিৎসার জন্য এর চেয়ে বেশি পারলাম না,
তখন মানুষ কিন্তু সেটা মেনে নিত। কিন্তু যদি দেখে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবেন, সেই মন্ত্রীদের জন্য কি ধরনের গাড়ি কেনা হবে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার সে বাজেট তৈরি করে যাচ্ছেন, মানুষের বাবারে নির্বাচন হলো না, আপনি পরের মন্ত্রী কে হবে তার জন্য আগামী সরকারের মন্ত্রীদের জন্য 60টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এসব গাড়ি কিনতে ব্যয় হবে 101 কোটি 61 লাখ টাকা। 101 কোটি টাকা হয়তো আমাদের দেশে অনেকে এত বেশি টাকা তসরুপ করেছে, 101 কোটি টাকা হয়তো বড় টাকা মনে হবে না, কিন্তু কথা হচ্ছে এই কাজটা কেন করছেন? বর্তমান সরকার কেন সিদ্ধান্ত নেবে এমন প্রশ্ন তুলেছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এগুলোই হয় কি, তখন মনে হয় যে সরকার কি তার সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করে জনগণের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে, নাকি এই সরকারও আগের মতো করেই চলছে। তখন মানুষ মনে করে চেহারাটা শুধু পাল্টে গেছে, চরিত্রটা বোধহয় একই রকম আছে। ধন্যবাদ জানাচ্ছি রাজিকুজ্জামান রতন। ব্যারিস্টার রুমিন ফারহানা, দীর্ঘদিন ধরেই বিএনপি নির্বাচন নিয়ে সন্দেহ সংশয়ের একটা আমরা অবতারণা দেখেছি, সেই সঙ্গে নির্বাচন বানচালের এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগও বিএনপি বারবার করেছে। বর্তমান সময়ে আমরা দেখলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও বললেন যে একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না। তাহলে কি আসলে সংকট প্রকট আকার ধারণ করেছে? অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি এই মুহূর্তে কতটা ভরসা করতে পারছে বা রাখতে পারছে? না, বিএনপি তো শুরু থেকেই বলছে যে আমরা বিশ্বাস করতে চাই সরকার যা বলছে সরকার সেটা মেন করে, এবং সত্যিকার অর্থেই প্রধান উপদেষ্টার গত কয়েকদিনের যে বক্তব্য, তাতে আমার নিজেরও মনে হয়েছে তিনি চাইছেন দ্রুত একটি নির্বাচন দিয়ে তিনি যাতে সেফ এক্সিটে যেতে পারেন, এটা আমার নিজেরও মনে হয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম আজকেই একটা নিউজ, আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা, সাংবাদিক পান্না সাহেব, মঞ্জুরুল হাসান পান্না, ওনার মামলার শুনানির সময় আইনজীবীরা একজন সাংবাদিককে মারধর করেছে কোর্টের ভেতরে, মামলা চলাকালীন সময়। একটা পর্যায়ে জজ সাহেব কোর্টে উঠে চলে গেছেন, এজলাস ছেড়ে চলে গেছেন নিজের কক্ষে। এই ঘটনাগুলো খুব ভালো বার্তা দেয় না। ঠিক যেমন প্রতিদিনকার যে গণমাধ্যমে খবরগুলো আসে, বিভিন্ন জায়গায় মব কালচার, বিভিন্ন জায়গায় ছিনতাই রাহাজানি বেড়ে যাওয়া, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া, বিভিন্ন জায়গায় পুলিশকে নিষ্ক্রিয় হয়ে থাকতে দেখা। আজকে দেখছিলাম একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন যে আপনারা নিজেরা ধাক্কাধাক্কি করবেন আর আমি নির্বাচন দেব, এটা আপনারা ভাবছেন কেন? স্টুডেন্ট যে নির্বাচনটা হওয়ার কথা, বলছে যে আপনারা ধাক্কাধাক্কি মারামারি করবেন আর আমি নির্বাচন দেব। ধরুন এই ডাকসু নির্বাচনটাকে ঘিরেই যখন একজন ছেলে একজন নারীকে গণধর্ষণের হুমকি দেন, শুধু হুমকি না, মানে তিনি বলেছেন যে তিনি মিছিল বের করবেন না, এরকমই একটা কথা। আমরা কি রাষ্ট্রকে খুব শক্তভাবে এই ব্যাপারে, আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু ইতিমধ্যে তাকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে। দেখুন, মানে এই বহিষ্কারাদেশ দেখে আমার একটা কথা মনে হলো, আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছিলেন, বিকজ 1948 থেকে 1952 সাল পর্যন্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে তিনি একটি আন্দোলন গড়ে তুলেছিলেন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য। সেই সঙ্গে যুক্ত হয়েছে তার ভাষা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করবার অপরাধ। এই সকল কিছু মিলিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আজীবনের জন্য বহিষ্কার করে। সো তারাও ছাত্র ছিল, তারাও একটা কারণে বহিষ্কার হয়েছে, আর এরাও ছাত্র। দুটোকে তুলনা যদি আপনি করতে পারেন তাহলে আপনি বুঝবেন কোন রাজনীতি থেকে আমরা এখন কোন রাজনীতিতে এসে পৌঁছেছি। তো আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন করছিলেন, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আছে, সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আছে, সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা আছে, ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের মানে অনিশ্চয়তা কাজ করছে যে তারা কি করবে, বিনিয়োগ করবে না করবে না, তারা কিভাবে তাদের মুনাফা আনতে পারবে। আপনি ইতিমধ্যেই দেখেছেন যে অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে। এবং আপনি রাজনীতির একাল সেকালের কথা বলছিলেন যে পরিবর্তনটা আসলে গুণগত পরিবর্তন যে আসেনি, এর দায় রাজনৈতিক দলগুলো এড়াতে পারে কি? না, পারে না। প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির পরে বিস্তারিত শুনবো। দর্শকদের সামনে থেকে রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়।
ব্যারিস্টার রবিন ফারহানার রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আমরা আগের অংশে আলোচনা করছিলাম। আপনি বলছিলেন যে এই যে রাজনৈতিক অঙ্গনে গুণগত পরিবর্তন আসেনি, এর দায় রাজনৈতিক দলগুলো এড়াতে পারে না। একটা ভিন্ন বিষয় আপনার কাছে প্রশ্ন রাখি, পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি, এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। সেই সঙ্গে আরও একটি প্রসঙ্গ যুক্ত করি, মানবতা বিরোধী মামলায় অভিযুক্তরা ভোটে অযোগ্য, থাকবে না সরকারি চাকরি। উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুটো বিষয়ে যদি আপনি আপনার মূল্যায়ন জানান। হ্যাঁ, প্রথমটি হচ্ছে যারা ফেরারি আসামি, পলাতক, তারা নির্বাচনে ভোট দিতে পারবে না। এখানে মূলত যে কারণে আইনটা করা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে তারা যেন ভোট দিতে না পারে, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে দেখতে পারেন। এর একটা অ্যাঙ্গেল আমি যদি আইনগত দিক থেকে দেখি, everyone is presumed to be innocent until and unless proved guilty. আপনি যতক্ষণ পর্যন্ত কাউকে আদালত দ্বারা প্রমাণিত না হয়ে আসবে যে সে অপরাধী, ততক্ষণ পর্যন্ত আইনের ভাষায়, আইনের অঙ্গনে, আদালতের ভাষায় আপনাকে তাকে ইনোসেন্ট প্রিজিউম করতে হবে, ইনোসেন্ট ধরে নিতে হবে। দুই হচ্ছে, আওয়ামী লীগ যেটা করবে এর পাল্টা, তারা বলবে এটা অ্যাবসলিউটলি পলিটিক্যাল ডিসিশন, পলিটিক্যালি মোটিভেটেড ডিসিশন। কারণ এই সরকার চেয়েছে আওয়ামী লীগের লোকজনকে ভোট থেকে দূরে রাখতে। এই সরকার কেবলমাত্র আওয়ামী লীগের কর্মকাণ্ডই নিষিদ্ধ করে নাই, এই সরকার আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ভোট দিতে না পারে, আওয়ামী লীগের সমর্থকরা যাতে ভোট দিতে না পারে, সেজন্য তারা ফেরারি আসামিকে বা যারা কোর্টের কাছে সারেন্ডার করে নাই তাদেরকে ভোটের মাঠ থেকে দূরে রাখবার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আবার একই সঙ্গে এটাও তো সত্য, রাজনীতি করতে হলে আপনাকে তো আসলে মোকাবেলা করে রাজনীতি করতে হবে। আপনি মাঠ ছেড়ে যদি পালিয়ে যান, আপনি যদি দেশের বাইরে গিয়ে আশ্রয় নেন, তখন তো এই ধরনের সিদ্ধান্ত আসবে এবং আপনাকে এটা মেনে নিয়েই আপনার পলিটিক্সটা করতে হবে। আর আপনার সেকেন্ড যে প্রশ্নটা, যে অভিযোগপত্র যদি কারো বিরুদ্ধে যদি অভিযোগপত্র চলে আসে মানবতা বিরোধী অপরাধে, তাহলে তাকে কি করা যাবে না বলছিলেন? ভোটে অযোগ্য হবে, ভোটে অযোগ্য এবং সরকারি চাকরি থাকবে না। অতীতে এটা যেটা ছিল যে সরকারি চাকরির ব্যাপারটা আমার দেখতে হবে। পার্লামেন্ট নির্বাচনের ব্যাপারে যেটা ছিল সেটা হচ্ছে আপনি যদি কোনো আদালত কর্তৃক স্খলনজনিত কোনো অপরাধী হয়ে থাকেন, তাহলে সেটা শাস্তি দণ্ডপ্রাপ্ত হলে তারপরে 2 বছর না 3 বছরের একটা বার আছে, সেটা অতিক্রম না করা পর্যন্ত আপনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। অর্থাৎ আপনি যদি সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত আসামি হন, তারপরে আপনাকে কিছু সময় গ্যাপ দিতে হবে, তারপরে আবার আপনি পলিটিক্সে এসে প্রার্থী হতে পারবেন। সেটিও কি আসলে আওয়ামী লীগকে মাথায় রেখে এমন সিদ্ধান্ত গৃহীত হলো? অ্যাবসলিউটলি, সার্টেনলি এটা তো বোঝাই যাচ্ছে। ধরুন অভিযোগপত্র তো একটা মামলায় দিতে খুব বেশি সময় লাগে না, আনলেস সেটা সাগর রুনির মতো মামলা হয়, আনলেস সেখানে এমন রাঘব বোয়ালরা যুক্ত থাকে যে সরকার আসে সরকার যায়, মামলা আর আগায় না। এটা খুব অদ্ভুত না? আওয়ামী লীগ সরকার তার এতগুলো বছর ক্ষমতায় সাগররুনি মামলা নিয়ে আমরা অগ্রগতিও দেখলাম না, একটুকু অগ্রগতি হলো না। এই সরকারেরও 1 বছর চলে গেল, কত রকম তাণ্ডব এই সরকারের আমলে আমরা দেখে সারলাম, কিন্তু সাগররুনি হত্যা মামলার কি কোনো কিছু হয়েছে? হয় নাই। সো এইরকম কিছু একেবারে ল্যান্ডমার্ক মামলা ছাড়া সাধারণত অভিযোগপত্র দিতে কিছু খুব বেশি দেরি হয় না। সো গভর্নমেন্ট যদি গভর্নমেন্টের মাইন্ড সেট আপ যদি এরকম থাকে যে আমি তাকে নির্বাচন অযোগ্য ঘোষণা করতে চাই, সো ওই কতগুলো মামলায় চার্জশিট দিয়ে দেওয়াটা তো আসলে কোনো ব্যাপার না। আমি এই কথাগুলো আজকে বলছি এবং আমি জানি এই কথাগুলো বলবার জন্যে আমার বিরুদ্ধে একটি গোষ্ঠী একেবারে অর্কেস্ট্রেটেড প্রোপাগান্ডা চালাবে ফেসবুকে, কিন্তু আজকের আপনার সিদ্ধান্ত তো কেবলমাত্র আজকে এবং কালকে ইম্প্যাক্ট ফেলবে না, আজ থেকে 20 বছর 15 বছর পরে কিন্তু মানুষ পেছনে ঘুরে প্রশ্ন করবে যে ওই সময় কি কেউ প্রতিবাদ করে নাই, ওই সময় কি এই সিদ্ধান্তগুলোর ব্যাপারে কেউ ভিন্ন মত জানায় নাই। সো আমি আজকে রেকর্ডেড ভিন্ন মত জানিয়ে গেলাম, নোয়িং ফুললি ওয়েল যে একটা গোষ্ঠী এরপরে আমাকে নিয়ে মিথ্যাচার করবে, যা বলিনি তা বলানোর চেষ্টা করবে এবং জেনে শুনে ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রবিন ফারহানা। রাজিকুজ্জামান রতন, আপনার মতামত জানতে চাই বিষয়গুলো নিয়ে। আমাদের সংবিধান অনুযায়ী আছে, যেটা রবিন আপা বলেছেন, যে তিনি যদি অপ্রকৃতিস্থ হন, তিনি যদি দেউলিয়া হয়ে যান, আর তিনি যদি শুধু অপরাধী বলে বিবেচিত নয়, তিনি যদি দণ্ডপ্রাপ্ত হন, তাহলে তিনি নির্বাচন অযোগ্য হবেন। আইনের কিন্তু সবসময় খেয়াল করতে হবে, একটা সার্বজনীনতা থাকা উচিত। আইন যদি কখনো স্পেসিফিক হয়ে যায়,
তখন হবে কি, এটা সুযোগ অনেকে নেবে। আপনার জন্য আইনের প্রয়োগ একরকম হবে, আমার জন্য একরকম হবে, রুমিন আপার জন্য একরকম হবে। ক্ষমতা যার আইন তার, এই ধারণা তো আমরা অনেকদিন দেখে এসেছি। ফলে অনেক আগে আইন সংক্রান্ত এই কথাগুলো বলতে বলতেই তো আইনের সার্বজনীনতার প্রশ্নটা এসেছিল, যে আইন কি এমন যে সে ছোট ছোট পতঙ্গগুলোকে আটকে ফেলে কিন্তু বড় পাখি সেটাকে ছিঁড়ে বেরিয়ে যায়? আইন কি এমন মাকড়সার জাল? সে প্রশ্ন কিন্তু অনেক আগে প্লেটো করেছিলেন। ফলে আমার যেটা মনে হয় যে আইন প্রণয়ন করার ক্ষেত্রে এই দিকগুলো খুব খেয়াল করা দরকার। একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা ছিল, অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা মানুষের ক্রোধ ছিল, এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা স্বপ্ন ছিল। তা আকাঙ্ক্ষাগুলো এবং স্বপ্নগুলো দুটো এক জায়গায় কিন্তু মেলে নাই। এক্ষেত্রে কখনো কখনো হতাশা তৈরি হয়েছে। আবার অভ্যুত্থানের পরে যারা আছেন তাদের কিছু দায় এবং দায়িত্ব ছিল, তারা দায়িত্বটা কতটুকু পালন করে, দায় পালন করেছেন কতটুকু, দায়িত্ব পালন করেছেন কতটুকু, এগুলো কিন্তু একটু বিবেচনা হতে হবে গত 1 বছরে। তা না হলে মানুষ বলবে আমরা অভ্যুত্থান হয়, রক্ত দেই, রক্তের সিঁড়ি বেয়ে কেউ কেউ ক্ষমতার মসনদে যায়, তারপরে তারা আর আমাদের কথা মনে রাখে না। এবং যে সিঁড়িতে পা ফেলে ফেলে তারা ক্ষমতায় গিয়েছিলেন, কখনো কখনো সেই সিঁড়িটাকেও তারা অস্বীকার করে ফেলেন। এই বেদনাময় স্মৃতি আমাদের এখানে আছে, আমরা সেগুলো আর দেখতে চাই না। ফলে আইনের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে, আইন যখনই হবে কিংবা যখন কোনো নির্দেশ হবে, আগের মতো আগের যে সরকার পালিয়ে গেলেন, যে রাজনৈতিক দল তারা জনরোষের সামনে পালিয়ে যেতে বাধ্য হলেন শুধু নয়, সেই দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমনকি পিয়ন পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হলেন, মসজিদের মানে ইমামও পালিয়ে যেতে বাধ্য হলেন। এই রকম পরিস্থিতি যেন না হয়, সেটাই তো আমরা দেখতে চাই ভবিষ্যতে। ফলে এখন আইন করার ক্ষেত্রে অন্তত আইনটাকে এইভাবে আমাদের দেখতে হবে। আর একটা বিষয় খেয়াল করতে হবে যে যতক্ষণ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পিরিয়ডটাকে কি বলি আমরা? কেন যারা আইন প্রণয়ন করেন, আইন চর্চা করেন, আমরা যখন বলি না যে বিচার করো, তো বিচার করা কিন্তু শুধুমাত্র রায় দেয়া না, বিচার করা মানে তাকে বিচার করে দেখা তার কতটুকু অপরাধ আছে, কতটুকু অপরাধের জন্য কতটুকু শাস্তি সে পেতে পারে। এই যে বিচার করা, জাজমেন্ট আর ভার্ডিক্ট দুটো কিন্তু আলাদা শব্দ। আমরা সবসময় বিচার করা বলতে আমরা রায় দেওয়াটাকেই বুঝি, কিন্তু আসলে বিচার করে দেখাটা বারবার হয় না বলে ওই একই অপরাধ পরবর্তীতে আবার হতে থাকে। কিন্তু যদি বিচারটা ভালোভাবে হয় তাহলে এই ধরনের অপরাধ আর কেউ কখনো করবে না। এবং সেই সঙ্গে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ যেমনটি বলেছে, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীক স্থগিত থাকবে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। এর ফলে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগের বিষয়ে এক ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত এলো। আমরা দেখছি বর্তমান সময়ে আবার জাতীয় পার্টি নিষিদ্ধের এক ধরনের দাবি কিন্তু জোরালো হচ্ছে। এর সাথে নির্বাচনের কোনো সমীকরণ আছে কিনা, কোনো হিসেব নিকেশ আছে কিনা, সেই প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে যাচ্ছি। আবারও দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি বলছিলেন যে আপনি প্রতি সপ্তাহে গ্রামে যান। আমি প্রশ্ন রেখেছিলাম যে গ্রামের মানুষ এখন কতটা রাজনীতি সচেতন, তারা নির্বাচন রাজনীতি নিয়ে কি ভাবে? দেখুন, আমি আপনাকে যদি এভাবে বলি, আমাকে আমার এলাকার লোকজন জানে যে আমি বেসিক্যালি আমি সাংবাদিকতা করি, আমি কোনো ব্যবসায়ী না, ধনী মানুষ নই, আমি একজন মধ্যবিত্ত মানুষ, সোজা কথা। তো আমি আমার সভাগুলোতে আমি গত কয়েকদিনের মধ্যে 300 নির্বাচনী আসনের মধ্যে, এমনকি নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপের আগেই প্রবাবলি আমি 1 সপ্তাহ আগে আমি আমার নির্বাচনী এলাকায়, আপনার টিভিতেও দেখিয়েছে, আমি নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠান করেছি। এবং হিউজ পিপল, সাধারণ মানুষ আমার এই পদযাত্রায় নানান প্রোগ্রামে অংশগ্রহণ করে। আমি মাদক বিরোধী সংগ্রাম করছি, সেখানে প্রচুর মানুষ আপনার অংশ নিচ্ছেন। তারপরে আপনার বালু তোলা, যে বালু মাফিয়া, নদীতে বালু তুলে এক ধরনের মানুষ আপনার গ্রামগুলোকে ধ্বংস করে দিচ্ছে, এইগুলোর বিরুদ্ধে যখন আন্দোলন, প্রচুর মানুষ আসছে এবং তারা অকপটে বলেন, কারণ আমি তো কাউকে পয়সা দেয়নি না, খুব সাধারণভাবে তারা আসেন, আমার পয়সা নেই আনার মতো। তারা বলেন, স্যার আপনার মতো লোক আমাদের দরকার। কারণ আমি খুব নিরেট কথাবার্তা কি বলি জানেন, আমি বলি তাদেরকে, এই প্রথম আমি তাদেরকে বলা শুরু করলাম, যেমন আগেরটা বললাম যে আপনার প্রধান অতিথি নির্বাচিত করেন, এজন্য তারা এমপি হওয়ার পরে আপনাকে যেটা উল্টো, তারা আপনার কাছে আসে না। তো ডোন্ট ইলেক্ট প্রধান অতিথি, আপনার প্রতিনিধি নির্বাচিত করুন, ও আপনার সাথে দেখা হবে। আমি যেমন ওয়াদা করলাম যে আমি এলাকায় আসবো, জনগণের সাথে থাকবো। আমি একইভাবে শুধুমাত্র ইউনিয়ন পরিষদ, উপজেলার বেলায় বলেছি, আপনার পৌরসভার বেলায় বলেছি,
আমার এলাকায় যদি কোনো পৌরসভা নাই, উপজেলা আছে, আমি বলেছি যে এরপরে ভবিষ্যতে শুক্রবারের চেয়ারম্যান নির্বাচিত করবেন না। আমি তো ইলেকশন করবো না, কিন্তু ওটারও ক্যাম্পেইন করছি। অর্থাৎ আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করা। আমি বলেছি যে যে সমস্ত লোকেরা ঢাকায় থাকেন, উইকেন্ডে গ্রামে আসেন, অর্থাৎ শুক্রবারে আসেন, বিয়ে শাদীর দাওয়াতে, এটা ওটার দাওয়াতে আসেন, তারপর আপনি চাইলে একটা আপনার ওয়ারিশ সার্টিফিকেট এবং কোনো কাগজে সাইন করলেন, ওনাকে পাওয়া যান, উনি ইউনিয়ন পরিষদে বসেন না। যে লোক ইউনিয়ন পরিষদে বসেন না তাকে আপনি ভোট দেবেন কেন? আমি বলেছি যে এমন লোককে ভোট দেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের ছেলে মেয়েরা আপনার ছেলে মেয়ের সাথে একই স্কুলে পড়ে, একই কলেজে পড়ে। ওই চেয়ারম্যান সাহেব যে বাজার ঘাটে যান, আপনিও সেই বাজার ঘাটে যাবেন। উনি এলাকায় বসবাস করলে ওই এলাকার শান্তি, ওই এলাকার মানে নিরাপত্তা, ওই এলাকার মাদক বিরোধীর ব্যাপার, কারণ তার নিজের সন্তানকে ভালো রাখতে হবে, তখন অটোমেটিক্যালি হি উইল গো এগেনস্ট আপনার এই যে নার্কোটিক্স, এই মাদকের বিরুদ্ধে চেয়ারম্যান অবস্থান নেবে, তাই না? এখন আপনি এমন লোককে বানাচ্ছেন, সে তো এক ধরাছোঁয়ার বাইরের লোক, তাকে একটা এলিট লোককে আপনি বানিয়ে দিচ্ছেন আপনি চেয়ারম্যান। তো ফলে অন্যের ছেলেরা মাদক খেয়ে ধ্বংস হয়ে যাক, স্কুলগুলোতে মাস্টার আসুক আর না আসুক, রেজাল্ট ভালো হোক আর না হোক, তাতে তার কিছু যায় আসে না। এই জন্য আমি বলেছি জনসম্পৃক্ত মানুষ, তাকে আপনি ভবিষ্যতে চেয়ারম্যান করেন, উপজেলাতে, ইউনিয়ন পরিষদ, অন্যত্র জায়গায়। এই যে ক্যাম্পেইন, মানে আমি যে কথাটা বলেছিলাম যে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল, জনগণের ক্ষমতায়ন, সো দ্যাট যাতে জনগণ মনে করে যে আমি তোমাকে বানিয়েছি, তোমাকে এলাকায় থাকতে হবে, তোমার ছেলে মেয়েকে এই স্কুলে পড়তে হবে, আমার ছেলে মেয়ের সাথে আমাদের সুখ দুঃখের সাথে তুমি সমব্যথী হবে, তাই না? তো এটা একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে এমপি বলেন, মানে তার বেলায় এই কথাটি প্রযোজ্য, যাতে জনগণ যাতে মনে করে আমি তোমাকে 5 বছরের জন্য এমপি বানিয়েছি, তারপর তুমি ধরাছোঁয়ার বাইরে, তারপর আমি তোমাকে আর কিছুই বলতে পারবো না, তুমি অন্যায় করবে, তুমি আমার স্বার্থের বিরুদ্ধে কাজ করবে, আমি তোমার বিরুদ্ধে কিছুই বলতে পারবো না। নো, জনগণের প্রতিবাদ করার খুব একটা সুযোগ থাকে কি? নাই, সেই সুযোগটা থাকার কথাই তো আমি বলছি। যেমন মনে করেন বিলেতে আছে, আপনার আমেরিকাতে অবশ্যই আছে, আপনি পিটিশন করতে পারেন এগেইনস্ট ইওর, মানে আপনার একজন এমপি কিংবা সংসদ সদস্যের বিরুদ্ধে মুখ খুললে তার পরিণতি কি হতে পারে, সে ধরনের একটা শঙ্কাও তো নিশ্চয়ই সাধারণ মানুষের মাঝে কাজ করে। সেটা একসময় ছিল বটে, কিন্তু আমি মনে করি 16 বছরের যে আন্দোলনের মধ্য দিয়ে যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। আমি যদি আবারও আমার নেতা জনাব তারেক রহমানের বক্তব্যকে কোট করে যদি বলি, তিনি কিন্তু বলেছেন তার কর্মীদের উদ্দেশ্যে আমাদের সামনে, তিনি বলেছেন যে 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক নয়। হি রিমাইন্ডেড, তিনি তার নেতা কর্মীদেরকে কথা মনে করিয়ে দিয়েছেন। শীর্ষ নেতৃত্বের এই বার্তাটা তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে কি ডক্টর আসাদুজ্জামান রিপন? তৃণমূল পর্যায়ে তো তিনি কথাগুলো বলেছেন, যে সমাবেশগুলো তিনি করেছেন, বিভাগীয় যে সমাবেশগুলো তিনি করেছেন, সেখানে তো একেবারে তৃণমূল পর্যায়ের মানে আপনার নেতা কর্মীরা প্রতিনিধিত্ব করেছেন। কেন বলা হচ্ছে যে বিএনপির তৃণমূল এখন নিয়ন্ত্রণহীন? এটা কিন্তু এটা অনেকটা প্রোপাগান্ডা, আমি অনেকটাই প্রোপাগান্ডা বলবো। তাহলে 4000-এর মতো সাংগঠনিক ব্যবস্থা কেন? আমি যদি আপনাকে এভাবে যদি বলি, বাংলাদেশের গ্রাম কটা জানেন? নিশ্চয়ই আপনি জানেন। আমি আপনাকে একটু মনে করি প্রায় 65,000 গ্রাম বা 68,000 গ্রাম মতান্তরে, তাই না? তো 68,000 গ্রাম যদি হয়, খেয়াল করবে মাত্র 4,000 কর্মীকে বা কর্মীর বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিয়েছে। তার মানে 68,000 গ্রামে প্রতি গ্রামে একজনও না, কথাটা খেয়াল করবেন, প্রতি গ্রামে একজনও না, মানে 16 ভাগের 1 ভাগ গ্রাম থেকে একটা লোক বহিষ্কৃত হয়েছে বা তাদের বিরুদ্ধে পিনিটিভ মেজার নেওয়া হয়েছে। রাজধানীর যে সহিংসতা, যে চাঁদাবাজি চলছে, সেই বিষয়গুলো কতটা আমলে নিচ্ছে এটা কি আপনি অনেক বলবেন না? 68,000 গ্রামের জন্য মাত্র 4,000 কর্মী বিরুদ্ধে পিনিটিভ মেজার অনেক না। বাট পার্টি যে নিচ্ছে, পার্টি যেটা এটা যে কগনিজেন্সি নিয়েছে, আপনি যে কথাটা বললেন, আপনার যে পর্যবেক্ষণ, আপনার যে অভিযোগ, মানে আমি আপনাকে বলছেন, মানে আমি মানুষের কথা বলছি, তো এটা যে পার্টি কগনিজেন্সি নিয়েছে, আমলে নিয়েছে, বিবেচনায় নিয়েছে, নিয়ে ব্যবস্থা নিচ্ছে, এটার জন্য তো আপনি সাধুবাদ দেবেন পার্টিকে, তাই না? পার্টি যখনই এই ধরনের অভিযোগের কথা শুনছেন, জানছে, সাথে সাথে কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। এই ব্যাপারে কিন্তু একেবারে শূন্য সহিষ্ণুতার নীতি পার্টি গ্রহণ করেছে। এটা কিন্তু আপনাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে টেম্পো স্ট্যান্ড দখল করে রেখেছে বিএনপি নেতা কর্মীরা, বাস স্ট্যান্ড দখল করে রেখেছে বিএনপি নেতা কর্মীরা। এবং গতকালের ঘটনা যদি আমি উল্লেখ করি, সোহাগ বাস কাউন্টারে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে, বলা হচ্ছে যে সেই হামলার পেছনে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী জড়িত। আচ্ছা, আপনি মানে যদি এটা আমার জানা নাই, যদি ইট ইজ আইডেন্টিফাইড
একদম মানে পার্টি তার বিরুদ্ধে সিরিয়াস ব্যবস্থা নেবে, কারণ ওই সোহাগ পরিবহন অথবা কোনো পরিবহনের সাথে বিএনপি মানে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে কোনোই সম্পর্ক নাই। কেউ যদি তার ব্যক্তিগত লোভ অথবা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, ব্যক্তিগত লোভ স্বার্থ চরিতার্থ করার জন্য যদি এই কাজটি করেন, পার্টি তো তার দায়িত্ব নেবেন, কিন্তু পার্টি শোনা মাত্রই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। আমার পরিবারের, আমার স্ত্রীর একটি সম্পত্তি ঢাকা শহরের 10 কাঠার একটি গুরুত্বপূর্ণ জায়গায় নামটা উল্লেখ করছে, 10 কাঠার একটি সম্পত্তি আওয়ামী লীগ আমলে দখল করে নিয়েছিল। আমি ইচ্ছে করলে মানে অন্যদের মতো যে উদাহরণগুলো টানছেন, আমি ইচ্ছে করলেই কিন্তু আমি আমার যেহেতু এটা আমাদের মালিকানা, আমরা এটা আমাদের নিজেদের মানে আয়ত্তে নিয়ে আসতে পারতাম, কিন্তু স্টিল আই এম ফলোইং দ্য ল। আমি কিন্তু কোর্টের রায়ের উপরই ভর করে, আমাকে অনেকে বলেছে যে ভাই আপনি যে সহিষ্ণুতা দেখাচ্ছেন সেই সহিষ্ণুতা অন্য নেতাকর্মীরা কেন দেখাতে পারছে না? না, সবাই দেখাতে পারছেন, অধিকাংশ দেখাতে পারছেন। এর মধ্যে যে বললাম খুবই একেবারেই আপনার এটার যে পার্সেন্টেজ এটা খুবই কম। আর আপনি বলছেন যে অন্যরা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে, এটা একটা অভিযোগের একটা কারণ আছে। এখন দেখবেন যে অনেকে পিআর সিস্টেম, নানান সিস্টেমের কথা বলছেন না, ওদের টার্গেট হচ্ছে নির্বাচনকে একদিক দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কৌশল, দুটো হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে যদি ধারাবাহিকভাবে যদি এই প্রচারণাগুলো অপপ্রচারগুলো যদি চালিয়ে যাওয়া যায়, তাহলে যদি বিএনপি যদি কিছু ভোট কমে, তাহলে সেটা তাদের যারা এখন এই সমালোচনাগুলো করছেন তাদের ভোটের বাক্সে যদি ভোটগুলো যায় তারা লাভবান হবেন। এই ধরনের একটা মতলব তো এজেন্ডা তাদের আছেই। তবে এটা সত্য কথা যে আমরা এই কথা বলি কিন্তু ঘটনাটা উড়িয়ে দিচ্ছি না। দ্য মোমেন্ট উই আর মানে গেটিং দিস টাইপ অফ ইনফরমেশন অ্যাবাউট এনি ওয়ার্কার যে এই কাজগুলোর সাথে মানে সে জড়িত আছে বা মানে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু কর্মীদের মাঝে যদি আত্মশুদ্ধির বা নিজের পরিবর্তনের বিষয়টি তৈরি না হয়, পার্টি ব্যবস্থা নিলে খুব একটা কাজে আসবে। এটা কিন্তু খুব দায়িত্বশীল লোকরা করছে এরকম কিন্তু না, আমি বলছি এটা। তবে তারপর আমি যেটা বলবো যে আমাদের পার্টিতে মানে এই ধরনের কোনো ঘটনা ঘটলে, আপনার দর্শকদের মাধ্যমে বলছি, যদি এরকম ঘটনা ঘটে তারা যেন সেখানে পার্টির যারা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ যেখানে একটা ইউনিট তো থাকে, যেমন আপনার এখানে যে ঘটনাটা বললেন, সোহাগ পরিবহনের ঘটনাটা বললেন, এটা নিশ্চয়ই একটা সাংগঠনিক এলাকার আওতায় এখানে আছে, তাই না? সেখানকার মানে নেতাকর্মীরা যদি অবহিত হন, আমার ধারণা নিঃসন্দেহে তারা ব্যবস্থা নেবেন। এটা কোনোভাবেই পার্টি প্রশ্রয় দেবে না, কারণ এটা তো আমরা বুঝি যে এই ঘটনাগুলো ভোট বাড়ে না, এই ঘটনাগুলোর প্রভাবে ভোট কমতে পারে। নাগরিক সমাজ যদি মনে করে, ওই যে আপনি যেটা বলেন যে নিয়ন্ত্রণহীন, তারা যদি মনে করে নিয়ন্ত্রণহীন, তাহলে তো তারা মানে সংখ্যা প্রকাশ করবেনি। তবে এখানে একটা কথা বলি, আমার হাতে কি পুলিশ? আমাকে যদি একটা মিনিট সময় দেন, আমার হাতে পুলিশ। আমি কি ইচ্ছে করলে ডিএমপির কমিশনারকে বলতে পারি বা থানার ওসিকে বলতে পারি যে টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট বয়? বলতে পারি না। আমি বললেও সে তো নাও শুনতে পারে কথার কথা, কারণ আমি এর আগেই বলেছিলাম যে প্রশাসনে, পুলিশে এখন পর্যন্ত আওয়ামী লীগের এলিমেন্ট যারা আওয়ামী লীগের আমলে রিক্রুটেড হয়েছে লাস্ট 15 ইয়ার্স, প্রশাসন কেন ব্যবস্থা নিতে পারছে না? এই ভয়টা কি কাজ করছে যে সামনের দিনে আপনারা ক্ষমতায় এসে আপনারা ক্ষমতাবান হয়ে যাবেন, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? 15 ইয়ার্সে আমি যদি এভাবে বলি, 15 বছরের যে লোকগুলো যদি এভাবে বলি যে আওয়ামী লীগের, ছাত্রলীগের বা বিভিন্ন ওদের অঙ্গসংগঠনের ক্যাডাররা যারা বিসিএস এ যারা অ্যাসিস্ট্যান্ট কমিশন হিসেবে যারা রিক্রুটেড হয়েছিল, 15 বছরে তারা কোন জায়গায় উন্নীত হয়েছেন আপনি জাস্ট চিন্তা করেন। যে কনস্টেবলটি আওয়ামী লীগের আমলে রিক্রুটেড হয়েছিল, সেই ছেলেটা, আমি সবাইকে বলছি না, এর মধ্যে অনেক ভালো মানুষের ছেলে নিঃসন্দেহে আছে। তো তাদের মধ্যে কেউ আপনার কি বলে এটাকে, আপনার কনস্টেবল থেকে এখন এসআইতে পরিণত হয়েছে, তাই না? অনেকে এটা সাবোটেজ করার জন্য, এটা যে বিএনপি সামনে ক্ষমতা আসবে বলে তখন ব্যবস্থা নেবে, নট দ্যাট। ভাবটা হচ্ছে যে তারা চোখ বুজে থাকতে চায়, তারা অ্যাকশন নিতে চায় না। একটা ভিন্ন বিষয় আপনার কাছে প্রশ্ন রাখি, আমার হাতে খুব একটা সময় নেই, ছোট্ট পরিসরে শুনতে চাই। জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের এক ধরনের দাবি আমরা দেখছি রাজনৈতিক অঙ্গলে। এনসিপি, জামায়াত ইসলামী সে দাবি জানিয়েছে। বিএনপির তরফ থেকে বলা হয়েছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। আওয়ামী লীগ নিষিদ্ধের যখন দাবি উঠেছিল বিএনপির অবস্থান একই ছিল। এটি বিএনপির কৌশলগত অবস্থান কিনা, প্রশ্ন এক। আর দুই হচ্ছে, জাতীয় পার্টির মহাসচিব বলেছে যে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির। বিএনপি কি সেই দায়িত্ব গ্রহণ করলো না? আমি আপনাকে বলে, উনি যেটা বলেছেন বিএনপি একটা মানে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো রাজনীতির চর্চাই করবে, তাই না?
বিএনপি মানে আপনার প্রতিষ্ঠিত রাজনৈতিক চর্চা, সারা পৃথিবীতে একটি রাজনৈতিক দল যে মূল্যবোধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, বিএনপির কাছ থেকে সেই প্রত্যাশাতে করবে। যেমন আপনি একটা নিশ্চয় গল্প শুনেছেন, একজন রাজাকে আরেকজন রাজা গ্রেপ্তার করেছেন, মানে গ্রেপ্তার করে মানে ওই রাজা পরাজিত হয়েছেন, মানে আরেক রাজার অধীনে তিনি চলে আসছেন গ্রেপ্তার অবস্থায়। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেমন আচরণ প্রত্যাশা করেন, তো তখন তিনি বলেছেন যে আমি একজন রাজার কাছে রাজার আচরণটাই আশা করি। তো বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপির কাছে জেম কাদের কেন, এনি পার্টি, এনি সিটিজেন, শামীম হায়দার পাটোয়ারি এমনটি বলেছেন, এনি সিটিজেন অফ দিস কান্ট্রি এটা তো বলতে পারে যে বিএনপিকে আমরা দায়িত্বশীল ভূমিকায় দেখতে চাই, এটা তো আশা করতেই পারে। এবং বিএনপি শুড, আপনি তো পলিটিক্যাল যে নর্মস, পলিটিক্সের তো একটা নর্মস আছে, রাজনৈতিক দল সেই নর্মসের বাইরে যেতে পারে না। তো সুতরাং যদি জাতীয় পার্টির কেউ যদি বিএনপির কাছ থেকে যদি সেই রাজনৈতিক মূল্যবোধের ভিত্তিতেই যদি মানে আচরণ প্রত্যাশা করেন, আমি তো মনে করি সেই প্রত্যাশার মধ্যে কোনো ভুল নেই। এটার মানে এই নয় যে বিএনপি হ্যাজ বিকাম দ্য কাস্টোডিয়ান অফ এনি অ্যাসোসিয়েট অফ দ্য অটোক্রেটিক রেজিম, তা নয়। কিন্তু আমি এটা পাশাপাশি এটাও বলতে চাই, দায়িত্বশীলতার জায়গা থেকে আপনারা আসলে নিষেধের পক্ষে নয়। ধন্যবাদ জানাচ্ছি আমরা এই কথাটি বলতে চাই একেবারে শেষ মানে এটা একই প্রশাসনিক আদেশ নয়, আপনি আইনের মাধ্যমে কাজগুলো করুন, এই কথাটা জানাচ্ছি আপনাকে। দর্শক, শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।